বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ সকলের অনুরোধে আমি বেসিক্যাল ইংলিশ গ্রামার শুরু করছি। যারা এই মুহূর্তে মোবাইল সেটের সামনে আছো অথবা কম্পিউটারের সামনে আছো সকলকে শুভেচ্ছা জানিয়ে, এবং যারা আমার শ্রেণীকক্ষে এবং শ্রেণীতে শেখার জন্য এসেছো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করেছি। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, today I will discuss the important topic about syllable. At first we have to know what is syllable, how does it work. Learners and viewers, আমরা আজকে জানব syllable কি, syllable কিভাবে কাজ করে এবং কি সাহায্য করে গ্রামারে। So let us see the board. Learners, that is the syllable, SYLLABLE, syllable. বাংলা মিনিং যদি আমরা খুঁজতে চাই তাহলে শব্দের অংশ, শব্দাংশ, শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে আমরা সিলেবল বলবো। আর এই সিলেবলের যে কাজগুলো আছে আমরা একটা ধারাবাহিকভাবে এক এক করে সবগুলো শিখব। লার্নার্স, লক্ষ্য করো, সিলেবলকে যদি আমরা বলি, সিলেবলের সংজ্ঞায় আমরা বলি সেন্টেন্স, শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। এই ভিত্তিতে সর্বোচ্চ সিলেবল 4টি, এই জন্য সিলেবলকে 4 ভাগে ভাগ করেছি। ফার্স্ট ওয়ান মোনোসিলেবল, MONOSYLLABLE সিলেবল। এখন আমাদের জানতে হবে মোনোসিলেবল। মোনো মানে এক সিলেবল মানে যে শব্দটা একবারে উচ্চারণ করা যায়, যে শব্দটা একবারে উচ্চারণ করা যায় তাকে মোনোসিলেবল বলে। আমি কয়েকটা উদাহরণ লিখেছি, দেখো। ক্যাট, স্মল, বিগ, এটসেট্রা, এই টাইপের যে শব্দগুলো একবারে আমরা উচ্চারণ করতে পারি সেগুলোকে আমরা মোনোসিলেবলের মধ্যে ধরব। এখন আমরা চলে যাব ডাই সিলেবল। ডাই মানে, এখানে ডাই অর্থ টু অথবা দুই, বা অথবা দুই বলবো আমরা। ডাই সিলেবল, ডাই সিলেবল অর্থাৎ যে শব্দটা একবার নয় দুইবারে উচ্চারণ করা যায়, একবারে সম্ভব না কিন্তু দুইবার উচ্চারণ করা যায়, সেটাকে আমরা ডাই সিলেবল বলবো। এখন লক্ষ্য করো, টি চা, টি চা, টিচার। এখন টিসটা এই স্টেজ করছে, এখানে স্টেজ, STRE স্টেজ, উচ্চারণটা টি এর উপর জড়ালো হয়েছে, টি চা। তাহলে সেক্ষেত্রে আমরা এটা দুই সিলেবল, টি একটা, চার একটা, টিচারটা হলো দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। অনুরূপ বিগ থেকে বেগার হয়েছে, তাহলে এটাও একটা দুই সিলেবল শব্দ। ড্যান থেকে ড্যাঞ্জার একটা দুই সিলেবল বিশিষ্ট শব্দ, অর্থাৎ যে শব্দটা দুইবারে উচ্চারণ করা যায় সেটা হলো ডাই সিলেবল। সো লেটস সি দা নেক্সট থার্ড ট্রাই সিলেবল। ট্রাই সিলেবলটা কি আমাদের জানতে হবে। ট্রাই শব্দের ওয়ার্ড হলো তিন, ট্রাই শব্দের মিনিং তিন বা থার্ড। সেক্ষেত্রে আমরা যদি নেই ট্রাই সিলেবল কি, তাহলে ট্রাই সিলেবল শব্দের যে শব্দগুলো তিনবারে ভেঙে ভেঙে তিনবারে উচ্চারণ করা যায়, ভেঙে ভেঙে তিনবারে উচ্চারণ করা যায় তাকে বলবো আমরা ট্রাই সিলেবল। ওকে, লেটস সি ড্যান, যা, রাস, আমরা তিনবারে উচ্চারণ করেছি, সুতরাং এইটা ট্রাই সিলেবল ওয়ার্ড। তারপর আমরা যদি দেখি বিউ টি ফুল, তাহলে তিনবারে ভেঙে উচ্চারণ করেছি, তাহলে এটা ট্রাই সিলেবল ওয়ার্ড। তাহলে বুঝতে হবে যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে তিনবার ভাঙতে হয়, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, ট্রাই সিলেবল বলবো। এখন লেটস সি দা লাস্ট সিলেবল, পলিসিলেবল। পলি শব্দের অর্থ ফোর বা চার, পলি শব্দের অর্থ ফোর বা চার, চার সিলেবল, অর্থাৎ যে ওয়ার্ডটি চারবার ভেঙে ভেঙে উচ্চারণ করা হয় তাকে বলবো আমরা পলিসিলেবল ওয়ার্ড। যেমন লক্ষ্য করো, অ্যাপ্লিকেশন, চারটা, অ্যাপ্লিকেশন, ইনফরমেশন। তাহলে এরকম যদি আমরা দেখি চারবারে ভেঙে উচ্চারণ করতে হয় তাহলে সেই শব্দটাকে আমরা পলিসিলেবল ওয়ার্ড বলবো। আমি মনে করি লার্নার্স এন্ড ভিউয়ার্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস
method and know the syllable mono, dry, try and poly. You can select the word of this syllable. তাহলে আমি মনে করি তোমরা সবাই এটাকে সিলেক্ট করতে পারবা, শব্দটাকে উচ্চারণ সঠিক করার জন্য সিলেবল ভেঙে ভেঙে মুখস্থ করবা, লিখবা, বারবার লিখলে তোমাদের এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। এখন আমরা অন্যভাবে সিলেবলকে আমরা ভাগ করেছি, সে অন্য ভাবটা আমরা একটু লক্ষ্য করি। এই জিনিসটা তোমাদের আধুনিকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা এইভাবে 5 ভাবে সিলেবলটাকে ভাগ করেছি। এক নম্বর ক্লোজ সিলেবল, ক্লোজ। এখন ক্লোজ মানে বন্ধ করা, আর সিলেবল মানে সিলেবল ক্লোজ করে দেওয়া হয়েছে, এরপরে আর কোনো কিছু লেখা হবে না। এইরকম যদি কোনো শব্দ থাকে এবং শেষ শব্দটা যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ সিলেবলের শেষ শব্দ যদি কনসোনেন্ট থাকে আর এটাকে যদি আর বর্ধিত এনলার্জ করা না হয়, তাহলে এটাকে বলে ক্লোজ সিলেবল। যেমন আমরা দেখি ক্যাট, ক্যাট মানে বিড়াল, সিট বসা, পেন পেন্সিল, পেন পেন্সিল। তাহলে এখন লক্ষ্য করতে হবে যে এই যে শেষ শব্দটা কি আছে, শেষ লেটারটা আছে, সবগুলো কনসোনেন্ট। তাহলে বুঝতে হবে ক্লোজ সিলেবলের শেষ শব্দ অবশ্যই অবশ্যই কনসোনেন্ট থাকতে হবে। এটা ক্লোজ সিলেবল বলা হয়েছে। যে যে সিলেবলের শেষ শব্দটা কনসোনেন্ট তাকে আমরা ক্লোজ সিলেবল বলবো। এখন আমরা 1 নম্বর ক্লোজ গেল, 2 নম্বরটা আমরা দেখি ওপেন সিলেবল কাকে বলে। ওপেন সিলেবল অর্থাৎ যে সিলেবলের শেষে ভাওয়েল থাকে, যে সিলেবলের শেষে ভাওয়েল থাকে সেটাকে আমরা ওপেন সিলেবল বলবো। যে সিলেবলের পাশে শেষে ভাওয়েল থাকে, যেমন দেখো হি উচ্চারণ করলে হির পরে ই আছে ভাওয়েল, গোর পরে ও আছে ভাওয়েল, এম এর পরে মি আছে ভাওয়েল, তাহলে ই আছে ভাওয়েল, তাহলে দেখা যায় ই গো ই ও ই এগুলো সবগুলো কি হয়েছে শেষে আছে। এই জন্য এই শব্দগুলোকে, এই শব্দ হি গো মি, এই শব্দগুলোকে আমরা কি বলবো, এই শব্দগুলোকে আমরা বলবো ওপেন সিলেবল। তাহলে ক্লোজ সিলেবল কি আর ওপেন সিলেবল কি, ইউ ক্যান আইডেন্টিফাই হিয়ার। যে ফার্স্ট ওয়ান, যে যদি কনসোনেন্ট শেষে থাকে তাহলে সেটা আমরা কি ক্লোজ সিলেবলে নিব, আর যদি ভাওয়েল শেষে থাকে সেটাকে আমরা ওপেন সিলেবল নেব। আমি মনে করি লার্নার্স, ভিউয়ার্স এবং যারা এই মুহূর্তে দেখছো আমার ক্লাস এবং যারা উপস্থিত আছো তারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। সো আমি আরেকটু আগাই। লেটস হলো সাইলেন্ট ই সিলেবল, সাইলেন্ট ই সিলেবল। একটু লক্ষ্য করো 3 নম্বর সাইলেন্ট ই সিলেবল। তাহলে এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের শেষে যদি ই থাকে এবং ই এর উচ্চারণ কখনো হয় না, ওয়ার্ডের শেষে যদি ই থাকে ই এর উচ্চারণ কখনো হয় না, এই জন্য ই সাইলেন্ট বলা হয়েছে। ই সাইলেন্ট সিলেবল, ই সাইলেন্ট সিলেবল অথবা সাইলেন্ট ই সিলেবল আমরা বলতে পারি। তাহলে 3 নম্বরটা ই সাইলেন্ট সিলেবল। যেমন খাম, নেম, টাইম, এগুলো খাম নেম টাইম এগুলো দেখো সবগুলো শেষে ই আছে, কিন্তু ইটাকে ই এর উচ্চারণ আমরা আর করি নাই। তাহলে সুতরাং আমরা বলতে পারি এইগুলো হলো সবগুলোই হলো ই সাইলেন্ট সিলেবল। আমরা এখন যদি 4 নম্বরে চলে আসি, দেখো লক্ষ্য করা একটা সিলেবল আমরা আধুনিকরণে ভাগ করা হয়েছে, সেটা আর কন্ট্রোল সিলেবল। আর কন্ট্রোল সিলেবল, আর কন্ট্রোল সিলেবলকে আমাদের জানতে হবে। আর কন্ট্রোল মানে আরটাকে নিয়ন্ত্রণ করবো, আরটাকে আমরা বলবো না। অর্থাৎ দেখা যাবে কোনো কোনো ওয়ার্ডের মধ্যে কখনো কখনো আর দেখা যায়, এই আরটাকে উচ্চারণ করা হয় না, তখন এটাকে আর কন্ট্রোল সিলেবল বলবো। তবে মনে রাখতে হবে এই আর এর উচ্চারণ কখনো কখনো হয়, যখন হবে তখন আর কন্ট্রোলকে বলা হয় না, ওটা আর কন্ট্রোল বলা হয় না, তখন শুধু তখন আর আরই পড়তে হয়। কিন্তু এখানে আর কন্ট্রোল কখন, যখন আর এর এক পাশে ভাওয়েল থাকবে আর এক পাশে ভাওয়েল নাই। যখন এক পাশে আর এর এক পাশে ভাওয়েল থাকে কিন্তু অন্য পাশে থাকে না, তখন আর সাইলেন্ট যায়। অর্থাৎ আর এর এক পাশে ভাওয়েল থাকলে ওই আরটাকে আর পড়তে হবে না। আর এর এক পাশে ভাওয়েল থাকলে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর ওই আরটাকে পড়তে হয় না, এইটাকে সাইলেন্ট রাখতে হয়। এর আর কন্ট্রোল বলা হয়, আরকে রেখে দিতে হয়, উচ্চারণ করতে হয় না। কিন্তু আর এর দুই পাশে যদি ভাওয়েল থাকে তাহলে আরটাকে অবশ্যই অবশ্যই উচ্চারণ করতে হয়। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তোমরা খাতায় নোটবুকে লিখে রাখতে পারো যে কথাটা এরকম, যদি আর এর উভয় পক্ষে ভাওয়েল থাকে আর উচ্চারিত হবে, আর এর উভয় পক্ষে যদি ভাওয়েল না থাকে এক পাশে থাকে তাহলে আর উচ্চারণ সাইলেন্ট থাকবে।
এটাকেই বলা হয় আর কন্ট্রোল। আমরা একটু লক্ষ্য করি কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, যেমন খাট, খাট, তারপর আছে বার্ড, তারপর আছে নার্স, তারপর এটসেট্রা। লক্ষ্য করো আর এর এক পাশে ভাওয়েল আছে, এ আছে কিন্তু আর এর পরে আর ভাওয়েল নাই, এই জন্য খা উচ্চারণ হচ্ছে খা। আমরা কার বলি কিন্তু এটা ভুল উচ্চারণ, এখানে কার বলবো। এখানে বার্ড, ড উচ্চারণ করছে, আমরা আর এর উচ্চারণ এখানে করি নাই, বার্ড। এখানে আছে নার্স, এই নার্স আর আর উচ্চারণ করা হয় নাই, সেখানে নার্স বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আর এর এক পাশে ভাওয়েল থাকলে ওই আরটাকে কন্ট্রোলার বলা হয়, বা ওইটাকে আর উচ্চারণ করা হবে না। তাহলে তোমরা অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা শেষ পর্যায়ে আমরা চলে আসি, এটা হলো কনসোনেন্ট লি, এল ই, কনসোনেন্ট এল ই, এইটুকু কি হয়, এটাকে কনসোনেন্ট এল ই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এই উচ্চারণটা, এই সিলেবলটাকে কন্ট্রোল এলি, সিলেবল বলতে বোঝাবে সে শব্দের শেষে এলি থাকবে কিন্তু এলিটাকে ল হয়ে যাবে, এলিটাকে ল উচ্চারণ করতে হবে। যেমন লক্ষ্য করতে হবে সিঙ্গল, ট্রিপল, ডাবল, লিটল, ল, লিটিলি না লিটল, লিটল অ ল উচ্চারণ হবে কিন্তু এল এর পুরোপুরি উচ্চারণ আসবে না, এই জন্য বলছি কনসোনেন্ট লি সিলেবল। তাহলে এই আধুনিকরণে আমরা সিলেবলকে 5 ভাগে ভাগ করে আমি তোমাদের সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক লার্নার্স and viewers and who are present in my class, all student can understand this factor. So এখন আমি বোঝাতে যাচ্ছি যে আসলে সিলেবল দিয়ে এত মাতামাতি করলাম, সিলেবল কি কাজ করে আমাদের জানতে হবে, সিলেবল কি কাজ করে আমরা একটু ওই কাজগুলোকে দেখবো। একটু লক্ষ্য করো সিলেবল কি কাজ করে, আমাদের জানার উৎসাহ থাকে না যে সিলেবল কি, অযথা এটা পড়বো কেন, এর কোনো গ্রামারের দেখা যাইতেছে পরীক্ষাতে আসবে না বা পরীক্ষায় কোনো কাজে লাগবে না, এটা তোমরা সবাই ভাবতে পারো, কিন্তু আসলে সিলেবল ছাড়া কোনো ইংরেজি গ্রামার টোটালি অচল। অর্থাৎ তুমি একটা ভুল সংশোধন করতে গেলে ইউ মাস্ট বি নো অ্যাবাউট দ্য সিলেবল। ওকে, তাহলে এটা কি করে, সিলেবল হেল্প আস টু কন্ট্রোল দ্য প্রোনাউন্সিয়েশন, উচ্চারণকে সঠিক করার জন্যই অবশ্যই সিলেবল লাগবে। এক নম্বর কাজ হলো উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন। এক নম্বর প্রো এন ইউ এন সি টি আই ও এন, প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ কোনো প্রোনাউন্সিয়েশনকে যদি আমরা ঠিক করতে চাই, যদি প্রোনাউন্সিয়েশনকে ঠিক করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি সিলেবল জানতে হবে। যদি না জানে কেউ যদি বলে আমি সিলেবল জানি না আমি প্রোনাউন্সিয়েশন জানি, তাহলে বলবো তার মতো বোকার রাজ্যে বসে মানে স্বর্গে বসবাস করার মতো ব্যবস্থা, অর্থাৎ মানুষ তার মতো বোকা আর নাই। অর্থাৎ প্রোনাউন্সিয়েশন আমরা যে ডিকশনারিতে দেখি, ওই ডিকশনারিতে যে প্রোনাউন্সিয়েশনগুলো করা আছে ওইগুলো মুখস্থ করি, ওটা আসলে ফ্যাক্টর না। ফ্যাক্টর হলে তুমি যদি প্রোনাউন্সিয়েশন জানতে পারো, তাহলে তুমি যদি ওই সিলেবল জানতে পারো তাহলে প্রোনাউন্সিয়েশন জানতে পারবে ইজিলি। তাই সুতরাং আমরা সিলেবলটা ভালোভাবে শিখব, এবং তার এক নম্বর কাজ, ইট হেল্প আস টু প্রোনাউন্স এ সেন্টেন্স, প্রোনাউন্স এ ওয়ার্ড, ওয়ার্ডকে উচ্চারণ করার জন্য তুমি সহজে অবশ্যই প্রোনাউন্সিয়েশন কি শিখবো আমরা, সিলেবল শিখবো। আর সিলেবল শিখলে উচ্চারণগুলো প্রোনাউন্সিয়েশনগুলো আমরা করতে পারবো না, আদারওয়াইজ নট পসিবল টু মেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন। ওকে, লেটস তারপরে ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ডকে স্পেলিং বানান করব সহজভাবে, ওয়ার্ডের বানান, এবং 2 নম্বর কাজ হলো ওয়ার্ড মেকিং, WORD, ওয়ার্ড মেকিং অ্যান্ড স্পেলিং, স্পেলিং SP স্পেলিং, LLIN, স্পেলিং প্রপারলি। তাহলে এটা সাহায্য করে, সহজ, এটা সাহায্য করে ওয়ার্ডকে ওয়ার্ড তৈরি করতে এবং বানান শুদ্ধ করতে। বানান শুদ্ধ করতে সিলেবল অবশ্যই লাগে। যারা সিলেবল ভেঙে ভেঙে বানান করে, সিলেবল বানান শেখার জন্য সিলেবল ব্যবহার করে, তারা কখনো ভুল করে না, তাদের বানান ভুল হয় না। আর যারা এটা করে না,
আমরা আজকে শিক্ষকতার আমার 40 বছরে আমি দেখতে পেরেছি যে ছাত্রছাত্রীরা বানানের ভুল করে, তারা সিলেবল সম্বন্ধে অবগত না, এবং তারা কেউ মুখস্থ করে লেখে আর কেউ মুখস্থ না করে যা লেখে তারা প্রত্যেকটা বানানই ভুল। এত সুন্দর করে রচনা পড়েছে, এত সুন্দর করে অ্যাপ্লিকেশন লিখেছে, সব লিখছে, কিন্তু বানানের কোনোটাই ঠিক নাই। তাহলে আমাদের এইটা কি, যদি আমরা সিলেবল ঠিক করে পড়ি তাহলে সিলেবল সাহায্য করবে ওয়ার্ড তৈরিতে এবং কি বানান শুদ্ধ করতে। ঠিক আছে, লার্নার্স এন্ড ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপর এটা হলো লার্নার্স ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়ার স্টেজ অফ দ্য ওয়ার্ড। একজন লার্নার জানতে পারবে, কি জানতে পারবে, স্টেজ বুক জানতে পারবে। স্টেজ 3 নম্বর হলো স্টেজ, STRE স্টেজ অফ এ ওয়ার্ড। ওয়ার্ডের জোরালো শব্দ কোথায়, জোরালো জোর দেয় কোথায়। কোনো শব্দে আমরা বাঙালিরা সব জায়গায় জোর দেই বানানের ওয়ার্ডগুলোকে, যার জন্য শুনতে ভালো লাগে না। কিন্তু আমরা যদি এই স্টেজটা বুঝে যাই, উচ্চারণের বিধিটা জেনে যাই, তাহলে দেখতে হবে আমাদের ইংরেজি শুনতেও ভালো লাগবে, আর একজনকে বোঝাতেও সহজ হবে এবং বানানো শুদ্ধ হবে। তাই স্টেজ আমাদের জানা যাবে। যেমন আমরা যদি একটা শব্দ নিই টিচার, আমরা বলি টিচার, আসলে TEACHER দুইটা শব্দ। এই টি, এইটা হলো TEA বড় হাতের, মানে এটা ডিস্টেন্স বড় উচ্চারণ হবে টি চা, টি চা। তাহলে দেখা গেছে যে এই সিলেবলটা ভাগ করার কারণে টিটাকে আমরা স্টেজ করব, জোরালো করব। তাহলে মানে আমরা 3 নম্বরে কোনো ওয়ার্ডের জোরালো উচ্চারণটা কোনটা কার উপর জোর দিতে হবে সেটা সিলেবল নির্ধারণ করে দিবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই শব্দের স্ট্রেস করতে হলে সিলেবলের প্রয়োজন। তাহলে 4 নম্বরে আমরা একটু দেখতে পারি। 4 নম্বরে হলো আমরা কবিতা পড়ি, প্রোজ পড়ি, পোয়েট্রি পড়ি, তারপরে আমরা কি পড়ি, আরও পড়ি কি, আমরা যেগুলো পড়ি সেটা হলো যে ছন্দ পড়ি, কবিতা, প্রোজ, পোয়েট্রি, তারপরে একটা আছে রিদম, উচ্চারণ, সঙ্গীতের কণ্ঠস্বর দেওয়ার যে একটা ব্যাপার। এই ব্যাপারগুলোকে জানতে হলে অবশ্যই সিলেবল জানতে হবে। তাহলে সিলেবল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিদম, আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েট্রি, আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েট্রি অ্যান্ড প্রোজ। তাহলে আমরা কবিতা জানতে, ছন্দ জানতে, সুর জানতে, ল তাল জানতে যদি চাই, তাহলে অবশ্যই আমাদের সাহায্য করবে কে, এই সিলেবলগুলো সাহায্য করবে। তাহলে লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তাহলে 4 নম্বরে আমরা কি পাইলাম, পোয়েট্রি বোঝার জন্য POETR, পোয়েট্রি, রিদম, রিদম, RIRYTHM, রিদম। তাহলে সেক্ষেত্রে আমরা রিদম বানানে একটা এইচ হবে, আর HYTHM, রিদম, রিদম ছন্দ। তারপর প্রোজ, PROS, প্রোজ ইত্যাদি। এই সেশনগুলো ছন্দ বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, যে যদি কবিতার ছন্দ, শব্দ, তারপর উচ্চারণ, তারপরে আমরা সঙ্গীতের তাল, ল ইত্যাদি যদি বোঝাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে সিলেবাস, পোয়েট্রি জানতে হলে, কবিতা জানতে হলে, তারপরে ছন্দ জানতে হলে আমাদের সিলেবল সাহায্য করে। তারপরের কথাটা হলো, এই সিলেবলটা আমাদের কি করে, ডেভেলপ দ্য লিসেনিং অ্যান্ড স্পিকিং পাওয়ার স্কিল। তাহলে আমাদের বলার এবং শোনার দক্ষতাকে বৃদ্ধি করে। তাহলে সিলেবল বলার দক্ষতা এবং কে বৃদ্ধি করে। তাহলে আমরা বুঝতে পারি ইট হেল্প আস, 5 নম্বর, ইটস helps us to develop, DEVELOP, develop our skill, SKILL, our skills in listening,
TNING লিসেনিং অ্যান্ড স্পিকিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ছেলেপুলের কাজ কি। তাহলে এই 5টা কাজ খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু লক্ষ্য করো এবং নোট করে রাখো। এবং এই নোটের ভিত্তিতে আমরা ধারাবাহিক আমার ক্লাসগুলো বেসিক গ্রামার শুরু করেছি এবং আমি মনে করি মাত্র 27 দিনে আমি এই পুরা গ্রামারটাকে তোমাদের সব কিছু উচ্চারণ থেকে সমস্ত বিধিগুলো আমি শিখাই দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে। এবং তোমরা কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করো। এবং আমি আগামী জানুয়ারির 1 তারিখ থেকে আমি অনলাইন ক্লাস শুরু করব। তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক তারা অনলাইনেও ভর্তি হতে পারো, আমার ক্লাসে এসেও ভর্তি হতে পারো। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ক্লাসে রীতি টানবো। নেক্সট ক্লাসে আমরা এই ঠিক সিলেবলের পরের অংশ থেকে সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্স আর অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব, ধারাবাহিক আলোচনা। একটা গ্রামারে কোনো পয়েন্টই আমি বাদ রাখবো না ইনশাল্লাহ। তোমরা যদি বেসিক শিখতে চাও, এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছো, বেকার বসে আছো, তারা এগুলো দেখতে পারো। আর যারা বেকার না, যারা পরীক্ষার্থী আছো, তাদের জন্য ওই বেসিক জানাটা জরুরি। যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত হচ্ছ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায়, তাদের জন্য এই ক্লাসটা খুবই জরুরি। এবং এই ক্লাসগুলো করতে পারলে তার ইংরেজি 25 মার্ক, যেগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন জায়গায় আসে, সে 25 মার্ক ইনশাল্লাহ আমার ক্লাস থেকে তোমরা অ্যাকোয়ার করতে পারবা। তাহলে লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, নো মোর টুডে, সি ইউ লেটার, নেক্সট ক্লাস, next day, no more today, bye.